বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মাহানাজ আক্তার, প্রভাষক, বাংলা। সেই তো বসন্ত ফিরে এলো, হৃদয়ের বসন্ত কোথায়? হায় রে, সব মরুময় মনয় অনিল এসে কেঁদে শেষে ফিরে চলে যায় রে। কত শত ফুল ছিল হৃদয়ে, ঝরে গেল, আশালতা শুকালো, পাখিগুলি দিকে দিকে চলে যায়। শুকানো পাতায় ঢাকা বসন্তের মৃতকায় প্রাণ করে হায় 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 রে। প্রিয়জনকে হারানোর বেদনা অত্যন্ত করুণ ও মর্মান্তিক। সুখে দুঃখে সবসময় পাশে থাকা প্রিয়জনকে কেউ ভুলতে পারে না। তাকে হারালে জীবনে শূন্যতা নেমে আসে। তখন সব কিছুই তার কাছে মূল্যহীন এবং অর্থহীন মনে হয়। চারদিকে কেবল শূন্যতার হাহাকার শুরু হয়। এই বিষয় সংক্রান্ত একটি কবিতা তোমাদের পাঠ্য বইয়ে আছে। তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ কোন কবিতাটির কথা আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, সুফিয়া কামালের লেখা তাহারি পরে মনে কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো এই কবিতা থেকে আমরা আজকে যে সকল বিষয় শিখব সেটা হলো, তোমরা একটু বোর্ডে খেয়াল করো। তোমরা আজকে এই কবিতা থেকে যেসব বিষয় শিখবে: কবির সঙ্গে কবি ভক্তের সম্পর্কে গভীরতা অনুধাবন করতে পারবে। প্রকৃতিতে বসন্ত ঋতুর আগমনের ইঙ্গিত সম্পর্কে ধারণা লাভ করবে। বসন্ত ঋতু সম্পর্কে কবির উদাসীনতার কারণ অনুধাবন করতে পারবে। রিক্ত কুয়াশাচ্ছন্ন শীতের প্রতি কবির অনুরাগের কারণ বুঝতে পারবে। কবিতাটির বিশেষ বৈশিষ্ট্য ও সংলাপ নির্ভরতা সম্পর্কে ধারণা লাভ করবে। এই সকল বিষয় নিয়ে আজকে আমরা কবিতাটি নিয়ে আলোচনা করব। তো এই কবিতাটি আলোচনা করার পূর্বে আসো আমরা আজকে কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে কিছুটা জেনে নিই। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কিন্তু কুমিল্লায়। যখন সুফিয়া কামাল মায়ের গর্ভে এবং তার ভাই খুব ছোট, তখন একদিন সুফিয়া কামালের পিতা নিরুদ্দেশ হয়ে যান। কোথায় যান তখন তাকে কেউ খুঁজে পায় না। এরকম যখন অবস্থা, তখন সুফিয়া কামালের মা তার ছোট ভাইকে নিয়ে তার মামার বাড়ি বরিশালে চলে আসে এবং তখন সুফিয়া কামালের জন্ম হয়। অর্থাৎ সুফিয়া কামালের জন্মস্থান বরিশালে। বরিশালে তার মামার বাড়িতে সুফিয়া কামালের লালন পালন এবং বড় হওয়া শুরু হয়। সুফিয়া কামালের মামাদের ছিল বিরাট বড় পারিবারিক পাঠাগার। এই পাঠাগারের সংস্পর্শে সুফিয়া কামাল ছোটবেলা থেকে এসেছেন এবং তার হাতে খড়ি, সাহিত্য রচনার হাতে খড়ি তার এই পাঠাগারই। তিনি আরও যাদের সংস্পর্শে এসেছিলেন তারা হলেন নাসিরুদ্দিন, আরও এরকম সাহিত্যিকরা সেই পাঠাগারে নিয়মিত আসা যাওয়া করতেন। সুফিয়া কামাল সেই সব সাহিত্যিকদের সংস্পর্শে ছোটবেলা থেকে আসতেন। এইভাবে সুফিয়া কামাল বড় হতে থাকল। যখন সুফিয়া কামালের 11 বছর বয়স, তখন সুফিয়া কামালের আপন মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরে খুব সুন্দর, খুব ভালো মতো তারা থাকতে লাগলেন। তার সাহিত্য সাধনার প্রধান পুরুষ এই সৈয়দ নেহাল হোসেন। তার স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন। তো এভাবে কিছুদিন থাকার পরে তার স্বামী হঠাৎ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। অনেক চিকিৎসা করানো হয়, কিন্তু তারপরেও তিনি সেরে উঠলেন না। একসময় তিনি মৃত্যুবরণ করেন এবং তখন সুফিয়া কামালের জীবনে অন্ধকার নেমে আসে এবং তখন তার মনের যে অবস্থাটা হয়, সেই অবস্থা থেকে মূলত তিনি এই কবিতাটি রচনা করেছেন, এই কবিতাটি লিখেছেন। তো এতক্ষণ আমরা এই কবিতাটি লেখার প্রেক্ষাপট আমরা জানতে পারলাম। এখন আসো
আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছুটা ধারণা লাভ করি। মনে খেয়াল করো। সুফিয়া কামাল। সুফিয়া কামাল জন্ম 1911 সাল, মৃত্যু 1999। পিতার নাম সৈয়দ আব্দুল বারী। মাতা সাবেরা বেগম। শিক্ষা, কোনো প্রাথমিক শিক্ষা নেই। তার গ্রন্থগুলো সাজের মায়া, মায়া কাজল, পেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। তিনি কি কি পুরস্কার পেয়েছেন? পুরস্কার সমূহ: বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক সহ আরো অনেক পুরস্কার পেয়েছেন। নাসিরুদ্দিন স্বর্ণপদক সহ তিনি আরো অনেক পুরস্কার পেয়েছেন। তো দেখো সুফিয়া কামালের পরিচিতি। সুফিয়া কামাল জন্ম 1911, মৃত্যু 1999। পিতার নাম সৈয়দ আব্দুল বারী, মাতা সাবেরা বেগম। তার গ্রন্থগুলো দেখো: সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী। তিনি কি কি পুরস্কার পেয়েছেন? বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কীরকম ছিল? কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, অর্থাৎ তিনি কোনো স্কুল কলেজে গিয়ে কোনো শিক্ষা লাভ করেননি। এখন আসো এই কবিতাটির আমরা মূল ভাব সম্পর্কে একটু আলোচনা করি। তাহারই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে, ছন্দে, সুরে ফুটিয়ে তুলবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনা ভারাতুর থাকে, তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারে না। এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তার সাহিত্য সাধনার
প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামীর সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে তার জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা বিরাজ করছে। তিনি এই শীত ঋতুকে তার মন থেকে কোনো ক্রমেই সরাতে পারছেন না। এখন আসো এই কবিতা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং বানান আর অর্থ জেনে নিই। খেয়াল করো, তোমরা পড়বে। বরিয়া, বরিয়া শব্দের অর্থ বরণ করে। বরণ করার মূর্ধন্য। বরিয়া শব্দের অর্থ বরণ করে। পাথার, পাথার অর্থ সমুদ্র। লবে, লবে অর্থ নেবে। কুহেলি, অর্থ কুয়াশা। উত্তরী, বানানগুলো খেয়াল করো, শব্দের অর্থগুলো খেয়াল করো। উত্তরী অর্থ চাদর। সমীরণ, সমীরণ অর্থ বাতাস। অলক্ষ্য, অলোক, অলোক শব্দের অর্থ অলক্ষ্য বা দৃষ্টির অগোচরে। দৃষ্টির অগোচরে। আরো আছে এরকম বানানগুলো, তোমরা একটু খেয়াল করবে। অর্ঘ্য বিলোচন, সেটাই অর্ঘ্য বিলোচন। অর্ঘ্য বিলোচন শব্দের অর্থ হলো উপহার, উপহার রচনা। অর্ঘ্য বিলোচন, এই বানানগুলো তোমরা খেয়াল করবে। তো এখন আসো যে আমরা কবিতাটি, কবিতাটি আমরা একটু পড়ি, তোমরা একটু খেয়াল করবে। আমি কবিতাটি পড়ছি। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি, লবে নাকি তব বন্দনায়। তাহারি মনে কবিতায় দুজন ব্যক্তির কথা বলা হয়েছে। একজন কবি স্বয়ং, আরেকজন কবির ভক্ত, যে কিনা তুমিও হতে পারো, আমিও হতে পারি, অর্থাৎ কবির একজন ভক্ত। এই কবি ভক্ত কবিকে নানা রকম প্রশ্ন করছেন। শুরুতেই কবিভক্ত কবিকে জিজ্ঞেস করছেন যে, হে কবি, তুমি নীরব কেন? ফাল্গুন যে এসেছে ধরায়, অর্থাৎ ফাল্গুন এসেছে প্রকৃতির মধ্যে, তা সত্ত্বেও তুমি নীরব কেন? এই বসন্তের বন্দনা তুমি তোমার কাব্যে, তোমার গানে, তোমার কবিতায় এই রচনা করবে না? কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। বাতাবি নেপুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে কি হয়েছে অধীর আকুল। কবি তার স্নিগ্ধ আঁখি তুলে জিজ্ঞেস করছেন যে দক্ষিণ দুয়ার গেছে খুলি, অর্থাৎ দক্ষিণা বাতাস কি বইতে শুরু করেছে? আমরা জানি যে বসন্তের শুরুতে দক্ষিণা বাতাস বইতে শুরু করে। এ কারণে কবি জিজ্ঞেস করছেন উল্টো যে দক্ষিণা বাতাস কি বইতে শুরু করেছে? বাতাবি লেবুর ফুল কি ফুটেছে, আমের মুকুল কি ধরেছে? আর এসবের গন্ধে সেই দক্ষিণা সমীরণ কি বৌ করছে। এখনো দেখনি তুমি
কহিলাম, কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্পসাজ? তখন কবিভক্ত কবিকে আবারও বলছেন যে তুমি কি এখনো খেয়াল করনি প্রকৃতির মধ্যে যে বসন্ত এসেছে, তুমি সেটা এখনো খেয়াল করনি? তুমি কেন এমন উন্মনা উদাসীন? আর কোথায় বা তোমার পুষ্পের অলংকার দিয়ে তুমি নিজেকে সাজিয়েছ, এসব কোথায়? কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, দেখেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। কবির দৃষ্টি যেন অনেক দূরে প্রসারিত, অনেক দূরে, তিনি যেন এখানে নেই, কোন সুদূরে যেন হারিয়ে গেছে। তার দৃষ্টি অনেক দূরে প্রসারিত, এমনভাবে তিনি জিজ্ঞেস করছেন যে বসন্তের তরি কি এসেছে, বেজেছে কি আগমনী গান, দেখেছি কি সে আমারে, শুনি নাই আমি এসব কিছু সন্ধান রাখিনি। কহিলাম, ওগো কবি, রচিয়ে লহনা যোগীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমন মিনতি। কবিভক্ত কবিকে আবারও বলছেন যে হে কবি, তুমি রচনা করে নাও না বসন্তের সৌন্দর্যকে নিয়ে কোনো গান, কোনো কবিতা। বসন্তের সৌন্দর্যকে নিয়ে তুমি যে গান, যে কবিতা লিখবে, সেটা আমি তোমার কণ্ঠে শুনব। আমি কবিভক্ত, তোমার কাছে আমার মিনতি। কেননা আমি সাধারণ মানুষ, আমি যে চোখ দিয়ে বসন্তের সৌন্দর্য দেখব, তুমি দেখবে ভিন্ন চোখে। তোমার চোখ দিয়ে দেখা সেই বসন্তের সৌন্দর্যকে নিয়ে কোনো কবিতা, কোনো গান যখন তুমি লিখবে, সেটাই আমি পড়ে বুঝতে পারব। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া, রহিনী সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। কবি তখন খুব মৃদু এবং মধুস্বরে বললেন, নাই হলো না হোক এবারে, বসন্তের সৌন্দর্যকে নিয়ে কোনো গান, কোনো কবিতা এবার না হয় নাই হলো, কিন্তু বসন্ত তো বসে থাকিনি আমার জন্য, ঠিকই ফাল্গুনকে স্মরণ করে প্রকৃতির মধ্যে এসেছে। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। কবিভক্ত কবিকে বলছেন যে ওগো কবি, তুমি কি কোনো কারণে অভিমান করেছ? বসন্তের প্রতি তুমি কি কোনো কারণে অভিমান করেছ? যদিও বসন্ত এসেছে প্রকৃতির মধ্যে, তারপরেও তার আশাটা বৃথা হয়েছে। কেননা তার সৌন্দর্যকে নিয়ে যদি কবি কোনো গান, কোনো কবিতা না লেখে, তবে তার আশাটা বৃথা। কহিল সে পরম হেলায়, বৃথা কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন, মাধবী পুরীর বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিলোচন। কবি তখন খুব পরম হেলায় বললেন যে বৃথা হবে কেন, ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন। এই যে গাছে গাছে ফুল ফুটেছে, নানা রকম ফুল ফুটেছে, এই যে বসন্ত এত সুন্দর করে সেজেছে, এই প্রকৃতি যেন বসন্ত ঋতুকে বরণ করে নিয়েছে। অর্থাৎ বসন্ত ঋতুর সৌন্দর্য দিয়েই বসন্ত ঋতুই যেন বসন্ত ঋতুকে বরণ করে নিয়েছে। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। কহিলাম, অপেক্ষায় ঋতুরাজে কেন কবি তুমি দাও ব্যথা। তারপর কবিভক্ত বলছেন, তা হোক, তবু বসন্তের প্রতি তোমার এই তব তীব্র বিমুখতা কেন, এই উদাসীনতা কেন, তুমি কেন অপেক্ষায় ঋতুরাজকে তুমি ব্যথা দিচ্ছ। কহিল সে কাছে সরে আসি, কহিলে উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তখন কবি খুব কাছে সরে এসে বললেন যে শীত ঋতু, বসন্ত ঋতুর আগের ঋতু হলো শীত ঋতু,
এই শীত ঋতুতে প্রকৃতি কীরকম আকার ধারণ করে? গাছের পাতাগুলো ঝরে যায়, গাছে কোনো ফুল থাকে না, পাতা থাকে না, সবুজের সমারোহ থাকে না। হ্যাঁ, চারদিকে যেন একটা শূন্যতা, একটা বেদনা, একটা শ্রীহীনতা, একটা রিক্ততার প্রকাশ ঘটে প্রকৃতির মধ্যে। কবির মন জুড়ে এই শীত ঋতু বিরাজ করছে। এই শীত ঋতুকে কবি কিছুতেই তার মন থেকে সরাতে পারছেন না। এ কারণে প্রকৃতির মধ্যে বসন্ত আসা সত্ত্বেও কবি মনকে বসন্তের সৌন্দর্য নাড়া দিতে পারেনি। আর এ কারণেই কবির বসন্ত সৌন্দর্যকে নিয়ে কোনো গান, কোনো কবিতা লেখা হয়ে ওঠেনি, কেননা কবির মন জুড়ে রয়েছে শীত ঋতু। এখন আসো আমরা এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং লাইন আমরা ব্যাখ্যা করি। তো এই কবিতা থেকে প্রথমে একটি প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে তাহারি পরে মনে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন ব্যাখ্যা করো। আমরা জানি যে নাটকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সংলাপ, আর তাহারি পরে মনে কবিতাটিও কিন্তু সংলাপ নির্ভর। এই কবিতায় কবি ও কবিভক্তের সংলাপ বিনিময় হয়েছে। কবিভক্ত কবিকে নানা রকম প্রশ্ন করেছে এবং কবি সেগুলোর উত্তর দিয়েছে। আমরা দেখি সারাটা কবিতা জুড়ে কবি এবং কবিভক্তের নানা রকম সংলাপ বা কথোপকথনের মধ্য দিয়ে রচিত হয়েছে। কাজে তাহারি পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর বা নাটকীয় গুণসম্পন্ন। এই কবিতা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে তাহারি পরে মনে কবিতায় কবির কার কথা মনে পড়ে এবং কেন মনে পড়ে? তাহারি পরে মনে কবিতায় কবির সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেনের কথা মনে পড়ে, কেননা তার সাহিত্য জীবনের শুরুর দিকে যে সব সাহিত্যকর্ম তিনি লিখে গেছেন সেগুলো কিন্তু তার এই প্রথম স্বামীর উৎসাহে তিনি রচনা করেছেন। আর প্রথম স্বামী যখন মৃত্যুবরণ করেন তখন তার অন্তরে যে বিষণ্ণতার ছায়াপাত ঘটেছে সেই অবস্থা থেকেই তিনি মূলত এই কবিতাটি লিখেছেন। তো এই কাজে তার সাহিত্য সাধনার যে উৎসাহদাতা তার প্রথম স্বামীর কথাই তার মনে পড়ে। আরেকটি প্রশ্ন হতে পারে যে পহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝো? তাহারি পরে মনে কবিতায় পহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী বলতে কি বোঝো? যে পহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী বলতে কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন, কেননা বসন্ত ঋতুর আগের ঋতু হলো শীত। এই শীত ঋতুতে প্রকৃতির মধ্যে একটা বিষণ্ণতা, একটা শূন্যতা, একটা শ্রীহীনতা লক্ষ্য করা যায় এবং শীত ঋতুতে কুয়াশা চারদিকে আচ্ছন্ন করে রাখে। কবির মনও এই শীত ঋতু মন জুড়ে এই শীত ঋতু বিরাজ করছে। কবি মন থেকে এই শীত ঋতুকে কিছুতেই সরাতে পারছেন না। আর এ কারণে প্রকৃতির মধ্যে বসন্ত আসা সত্ত্বেও কবি বসন্তের সৌন্দর্য তার মনকে সারা জাগাতে পারেনি। তিনি বসন্তের সৌন্দর্য দিকে তিনি দেখেননি, কেননা তার মন জুড়ে রয়েছে এই শীত ঋতু। আরেকটি প্রশ্ন তোমরা খেয়াল করো যে তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান বলতে কবি কি বুঝিয়েছেন? কবি এতই আনমনা হয়ে আছেন যে তিনি খেয়ালই করেননি কখন প্রকৃতিতে বসন্ত এসেছে। ফুলের সুবাস ছড়িয়েছে, পাখির কলতান তার চিত্তে পুলক কিংবা শিহরণ কিছুই জাগায় না। তার বৃহ কাতর ব্যথা দীর্ণ হৃদয়ের অনন্ত হাহাকার জন্য এসবের খোঁজ রাখেন না। কবি ফুলের সৌরভ দক্ষিণা বাতাসে এতটুকু আবেগকম্পিত হননি। বসন্তের কোনো আগমনী বাণী তিনি শুনতে পাননি, কেননা তার মন জুড়ে রয়েছে শীত ঋতু। শীত ঋতুর সে বেদনাবোধ তিনি কিছুতেই তার মন থেকে সরাতে পারছেন না। এ কারণে প্রকৃতির মধ্যে যে বসন্ত এসেছে
বসন্তের সৌন্দর্য নিয়ে যে তিনি কোনো গান কোনো কবিতা লিখছেন না, এ কারণেই তিনি লিখতে পারছেন না। কেননা তার মন জুড়ে রয়েছে শীতের রিক্ততা, শীতের বেদনাবোধ। এই বেদনাবোধ তার মন থেকে সরাতে পারছেন না বলে তিনি কোনো গান কোনো কবিতা লিখতে পারছেন না। এখন আসো এই কবিতা থেকে কিছু আমরা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো প্রথমে দেখো, তোমাদের এখান থেকে আসতে পারে যে তাহারি পরে মনে কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছে। এর উত্তরটা হবে 1935 খ্রিস্টাব্দে। তাহারি পরে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য কি? যে নাটকীয়তা বা সংলাপধর্মী। উত্তরী শব্দের অর্থ কি? চাদর। কোহিলি শব্দের অর্থ কি? কুয়াশা। কেয়ার কাটা কি? কেয়ার কাটা সুফিয়া কামালের লেখা গ্রন্থ। তার সাহিত্য সাধনার উৎসাহদাতাকে? সুফিয়া কামালের সাহিত্য সাধনার উৎসাহদাতা তার স্বামী সৈয়দ নেহাল হোসেন। তার প্রথম স্বামী কত সালে মৃত্যুবরণ করেন? 1932 সালে। নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কে? সুফিয়া কামাল। সুফিয়া কামালের সময় বাঙালি নারীকে কিভাবে দিন কাটাতে হতো? গৃহবন্দী অবস্থায়। তাহারি পরে মনে কবিতাটিতে কিসের ছায়াপাত ঘটেছে? তাহারি পরে মনে কবিতায় কবির ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে। তো এই সকল জ্ঞানমূলক প্রশ্ন এবং আমরা যে উল্লেখযোগ্য লাইনগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো তোমরা বাসায় ভালো মতো পড়বে। আর তোমাদের জন্য আমি কিছু কাজ দেই, যে কিছু প্রশ্ন আমি দেই, এগুলো প্রশ্ন তোমরা বাসায় তোমরা অনুশীলন করবে। আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা খেয়াল করো। যদিও এসেছে তবু তুমি তাহলে করিলে বৃথাই। করিলে বৃথাই। বৃথা কেন? এই প্রশ্নগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। প্রশ্নগুলো আমি আবার বলছি, খেয়াল করো। 1 নাম্বার, তাহারি পরে মনে কবিতাটি নাটকীয় গুণ সম্পন্ন ব্যাখ্যা করো। 2 নাম্বার, হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায় ব্যাখ্যা করো। তাহারি পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে সেই বিষাদময় রিক্ততার সুর বুঝিয়ে রাখ। 4 নাম্বার, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। এই প্রশ্নগুলো তোমরা একটু বাসায় লিখে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। আর তোমরা ভালো মতো কবিতাটি পড়বে, কবিতার মূল ভাবটি পড়বে, কবি পরিচিতি পড়বে। হ্যাঁ, আমি যে পদ্ধতিতে তোমাদের কবি পরিচিতিটা দেখিয়েছিলাম সেটাকে বলে মাইন্ড ম্যাপিং পদ্ধতি। এই পদ্ধতি তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে এবং তোমরা সহজে ভুলবে না। এইভাবে তোমরা বাসায় কবি পরিচিতিটাও পড়বে, মূল ভাব পড়বে, আর যে গুরুত্বপূর্ণ আমি লাইনগুলো ব্যাখ্যা করেছি সেগুলো পড়বে, আর যেগুলো এখন দিলাম বোর্ডে সেগুলো বাসায় অনুশীলন করবে। তো ইনশাআল্লাহ আমরা এই কবিতা থেকে যে সকল প্রশ্ন আসবে সব কিছুই আমাদের আয়ত্তে চলে আসবে। প্রিয় ছাত্রীরা, আজ আমরা এক মহা দুর্যোগ এবং অবস্থার মধ্য দিয়ে চলেছি। এই অবস্থাটা মেনে চলা কিন্তু আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর। যতক্ষণ আমরা ঘরে অবস্থান করব ততক্ষণই কিন্তু আমরা নিরাপদে থাকব। তাই আমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলব। আমরা সহজে বাইরে বের হব না। যদিও বা বাইরে বের হই তাহলে আমরা সেই সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করব, মাস্ক ব্যবহার করব, আর গ্লাভস
ব্যবহার করব। সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা, সৃষ্টিকর্তা যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।